আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কে কে, আপনি যেই নামগুলো হয়তো সবার আগে বলবেন সবাই মানে সবাই ইনজুরিতে, ওই সেটা লিটন দাস থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, প্রত্যেকে ইনজুরি। আমরা দেখি যে তাদের ইনজুরিগুলো কি কি। হ্যামস্ট্রিংয়ের চোটে লিটন অলরেডি আগেই এই সিরিজ থেকে ড্রপড। মুস্তাফিজুর রহমান ডান হাতুতে সমস্যা তার, শরীফুল হ্যামস্ট্রিংয়ের চোটে বাংলাদেশে অলরেডি, আর নাহিদ রানা সাইড স্ট্রেনের চোটে ভুগছেন। দেখা যাক যে ইনজুরিটা কাটিয়ে তারা কবে আবার মাঠে ফেরেন। তবে আমি শুরুটা লিটন দাসকে নিয়ে করতে চাই। মাহফুজ, আপনি যখন তাকে জানেন যে এই সিরিজে খেলাতেই পারবেন না, উড়িয়ে জিম্বাবুয়ে আনলো, দলের সঙ্গে ছিলেন, আবার তাকে ঢাকায় ফেরত আনা হলো, এই যে এই বাড়তি একটা হেসেল, এগুলো কি এড়ানো যেত না? এটা ওই যে ওডিএর কথা চিন্তা করে আসলে নেওয়া হয়েছিল, কারণ ওডিএতে তো বাংলাদেশের একটা সমীকরণ ছিল, এই মুহূর্তে সেটা ইনভ্যালিড। কিন্তু আইসিসির যে নতুন সিদ্ধান্ত হয়েছে 2027 ওয়ার্ল্ড কাপকে ঘিরে, সেখানে প্রথম 11টা টিমই আসলে খেলবে। সো এখানে আর বাংলাদেশকে নতুন করে টপ 8-এ থাকার কোনো কিছু নাই। সো এই নিউজটা তো আসলে তখন ছিল না, তখন তো এই সিরিজটা বাংলাদেশকে জিততে হতো, এরকম একটা এটা ইম্পর্টেন্ট ছিল। সো এখানে বাংলাদেশ তার ফুল স্ট্রেংথ টিমকে আসলে খেলাতে চেয়েছে, এটা দোষের কিছু না। তবে আমরা যে লিস্টে একটু আগে দেখলাম, সেই লিস্টে আপনি দেখেন যে 3 জনে কিন্তু হচ্ছে হ্যামস্ট্রিং এর চোটে পড়েছেন। সো হ্যামস্ট্রিং ম্যানেজমেন্টটা ঠিক মতো হচ্ছে না। তাহলে হ্যামস্ট্রিং এর কিন্তু কিছু ম্যানেজমেন্ট আছে। আপনি যখন খেলতে নামবেন বা আপনি যখন প্র্যাকটিসে যাবেন, আপনি যখন আপনার অ্যাক্টিভিটি স্টার্ট করবেন, তখন হ্যামস্ট্রিংটাকে আগে আপনি স্ট্রেচিং করে হ্যামস্ট্রিংটাকে প্রপারলি এটাকে ম্যানেজ করে নেবেন। আপনি হ্যামস্ট্রিং না করে যদি পায়ের অন্য কোনো কাজ করেন, লাইক আপনি হ্যামস্ট্রিংটাকে ইনিশিয়ালি ওয়ার্ম আপ না করে আপনি ধরেন আপনার কাফ মাসল নিয়ে কাজ করলেন বা আপনার স্কোয়াড নিয়ে কাজ করলেন, তো এই জায়গাগুলো হয় কি, তখন ওই হ্যামস্ট্রিংটা অনেক বেশি হার্ড হয়ে যায়। সো হ্যামস্ট্রিং এটা সবসময়, এটা আসলে যারা আসলে প্লেয়ার বা অ্যাথলিট তারা যেটা করেন যে যাদের পায়ের অ্যাক্টিভিটিস আছে তারা হ্যামস্ট্রিংটাকে সবসময় আগে সেখানে আসলে বলে ফিজিও বা প্লেয়ারদের বাসায় যে হ্যামস্ট্রিংটা ছোটাই নেয়। হ্যামস্ট্রিংটা ছোটাই নেয় হচ্ছে হ্যামস্ট্রিংটা যাতে খুব ফ্লেক্সিবল থাকে। অনেক সময় দেখেন না, আমি আপনি হাঁটার সময় যে রক টান খেয়ে যায়, যেটা আমরা বলি এই পা হয় না সবার, এটা কেন আসলে, কারণ আমরা তো হ্যামস্ট্রিং নিয়ে আসলে ওভাবে কাজ করি না। যারা প্লেয়ার তারা অনেক বেশি সতর্ক থাকেন। সো বডি ওয়ার্ম আপ করা, খেলার আগে বা পরে ওয়ার্ম আপ করা, এবং ওয়ার্ম আপের পরে আবার কুল ডাউন করা, স্ট্রেচিং করে কুল ডাউন করা, সো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এটা আমাদের চাইতে ফিজিও কিংবা প্লেয়াররা তারা এই অ্যাক্টিভিটিসগুলোর ভিতর দিয়ে যান। তো অনেক সময় অনেক প্লেয়াররাই, আমি জানি না যে তাদের ক্ষেত্রে কি হয়েছে, বাট অনেক সময় অনেক প্লেয়াররা এই জায়গাগুলোতে কিছুটা গাফিলতি করেন ওয়ার্ম আপের ক্ষেত্রে, বা সব ওয়ার্ম আপগুলো হয়তো করেন না, বা হয়তো বা হ্যামস্ট্রিং এর ওয়ার্ম আপগুলো ঠিক মতো হয়নি, অন্যগুলো করেছেন। সো এই বিষয়গুলো কিন্তু এফেক্ট করে। একটু নাহিদ রানা নিয়ে আলাদা করে জানতে চাই। আমি দেখছিলাম যে লাস্ট কয়েকদিনে আমরা নিজেরাও অনেক বেশি আলোচনা করেছি যে রত্নের যত্ন নিতে হবে, এমন আলোচনাও আমরা লম্বা সময় ধরে করেছি। তো আমি দেখছিলাম যে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের একজন পেসার নিয়ে অনেক বেশি উচ্ছ্বাসিত, তার পরিসংখ্যান তারা স্ট্রাইকের সঙ্গে তুলনা দিচ্ছিল, বা অস্ট্রেলিয়ান পেস বোলিং ইউনিটের সঙ্গে বাংলাদেশের পেস বোলিং ইউনিটেরও তুলনা হচ্ছিল। সেখানে এই নাহিদ রানার এই চোট কতটা আশা হতো? নিশ্চয়ই তিনি খেলবেন, সে আশা আমি করবো, আপনি করবে, সবাই করবে, তার এই চোট কতটা আশা হতো? অনেক বেশি এমিল, অনেক বেশি। আপনি কি আলোচনা করছিলাম যে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের পেস ট্রায়ও, এটাকে দেখার জন্য অস্ট্রেলিয়া যেরকম মুখিয়ে আছে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেট মুখিয়ে আছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যান মুখিয়ে ছিল। কারণ নাহিদ রানা ডারউইন বা ম্যাকাইতে তিনি 150-52, আমি বলছিলাম যে হয়তো ওই উইকেটে পেসটা আরো বেড়ে যেতে পারে, 50টা হয়তো 52 হয়ে যেতে পারে, 52টা 53-54 হয়ে যেতে পারে। সো এটা দেখার অপেক্ষায় ছিলাম। তো ওইটা একেবারেই শেষ হয়ে গেছে তা না, তবে এখানে এমিল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসবে যে নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে ঠিক মতো করতে হবে। কারণ এই টি-20 ফরম্যাটটা নাহিদ রানার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, বা তাকে খেলানোটা কতটুকু, এখানে আমাদের কোনো সমীকরণ ছিল না আমরা নাহিদ রানাকে এখানে কেন খেলাবো। ইটস আ ভেরি বিগ কোয়েশ্চেন। যেহেতু সামনেই 1 মাস পরেই আপনার একটা সিরিজ ওয়েট করছে, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট, এবং আপনি টেস্টে এখন ভালো করছেন, পুরো দুনিয়ার ভিতরে আপনি টেস্টে এখন ভালো করছেন। আমরা এখন কত নম্বরে আছি টেস্ট চ্যাম্পিয়নশিপে? 4-এ। হ্যাঁ, সেরা 4-এ। আমরা যদি নাম্বার 4 টিম হই, তাহলে সেখান থেকে আবার যেই টেস্টে তো জিততে হলে আসলে আপনাকে 20টা উইকেট নিতে হয়, আর আপনার উইকেট নেওয়ার যে মূল কারিগররা তাদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়াটা জরুরি ছিল। সাইড স্ট্রেনের ব্যাপারটা একটু এমিল বলি। একটা প্লেয়ারের পায়ের যখন সাইড স্ট্রেনে ইনজুরি হয়, এটা হচ্ছে সাইডের যে মাসেলগুলো থাকে, একটা মাসেল টিয়ার। তো এই মাসেল টিয়ারটা যেটা সাইড স্ট্রেন বলে, তো ওইটা
মানে এখানে পেইন রিলিফ করার জন্য অন্তত 12 থেকে 14 দিন, 10 থেকে 12 দিন চলে যায়। এন্ড পেইন রিলিফ করার পরে মানে আপনার ব্যথা নাই, আপনি এখন ফুল রিদমে বল করতে পারবেন তা না। আর পেসারদের ক্ষেত্রে মাহফুজ যেটা হয় যে একজন পেসার যখন ইনজুরিতে পড়েন ওই হারানো রিদমটা তার ফিরে পেতে অনেক সময় লাগে, অনেক স্ট্রাগল। এই যে ইবাদতই তো সবচেয়ে বড় উদাহরণ। এটা যে কি স্ট্রাগল এমিল, এবং এইখানে আমরা ইবাদতকে দেখেছি আর অনেকগুলো প্লেয়ারকে দেখেছি, তাদের যে কষ্টটা, তাদের যে রিহ্যাব প্রসেসটা ইটস ভেরি টাফ, এবং আপনি ফুল রিদমে না আসতে পারলে আপনার ফুল পেসটা আবার আপনি পাবেন না। তো তারপরে এই যে আপনি মানে 12 থেকে 14 দিন গেল হচ্ছে আপনার এই যে পেইন রিলিভ হয়ে গেল, মাসেল টিয়ারটা ঠিক হলো, এরপরে কাজ কি এই মাসেলটাকে আবার ফ্লেক্সিবল করা, যাতে ওই মাসেলটা আপনাকে আপনি যে অ্যাক্টিভিটিস করতেন, যে রিদমে আপনি দৌড়টা দিতেন, ল্যান্ড করতেন, ওইটাতে আপনাকে হেল্প করে। সো এই টিয়ারটা সারার পর ওই হেল্পিংয়ে গিয়ে আপনার লোডটাকে আস্তে আস্তে, যেমন আপনি যদি একটা ধরেন একটা স্পেলে আপনি 5 ওভার করেন, তখন আপনাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে হয়তো বা প্রথম দিন আপনাকে মানে হয়তো 1 ওভার বা 2 ওভার করাবে, তার 2 দিন পরে হয়তো আপনাকে 3 ওভার দিবে, মানে ব্যাপারটা সময় সাপেক্ষ। তার মানে এরপরে আরো 2 সপ্তাহ লাগে। সো এখানে 2 সপ্তাহ, এখানে 2 সপ্তাহ, মানে 2 থেকে 4 সপ্তাহের মতো লেগে যায় যদি গ্রেড 1 টিয়ার হয়। আর গ্রেড 2 টিয়ার হলে 4 থেকে 8 সপ্তাহ, আর গ্রেড 3 আলাপে না যাই। তো আমরা চাইবো যে এটা গ্রেড 1-এ থাকুক এবং সেটা 2 থেকে 3 সপ্তাহের ভিতরে ম্যানেজ হয়ে যাক, তাহলে 13 অগস্ট হয়তোবা খেলানো সম্ভব। না হয় দিন তারিখ হিসাব করে আপনি দেখেন, আপনার হাতে কিন্তু 13 তারিখ পর্যন্ত হয়তো কতদিন সময় আছে, 20 দিন প্লাস, তা আপনার তো লাগে হচ্ছে 30 দিন। সো এই যে 10 দিন সেভ করতে পারবে কিনা ফিজিও, এটা বাইজিৎ ভাইয়ের উপর ডিপেন্ড করবে। বাইজিৎ ভাই কতটুকু ম্যানেজ করে তাকে আসলে এই 20 দিনের ভিতরে সাইড স্ট্রেনটা ওকে করতে পারেন। বাট আমরা চাইবো, মানে বিলিভ মি, আই জাস্ট ওয়ান্ট নাহিদ রানা বোলিং ইন ম্যাকাই অ্যান্ড ডারউইন। একদমই, কেবলমাত্র মাহফুজ না, বাংলাদেশের প্রত্যেক ক্রিকেট ফ্যান যারা ওই গতিময় বল পছন্দ করেন, অনেক বেশি উচ্ছ্বাসিত আশা নিয়ে যে নাহিদ রানা অস্ট্রেলিয়ার মাটিতে কেমন বোলিং করেন। বাংলাদেশের পেস বোলিং ইউনিট আর 3 জন গুরুত্বপূর্ণ পেসার, যেখানে শরীফুল, ফিশ সহ বা ব্যাটার লিটন প্রত্যেকেই দ্রুত মাঠে ফিরুক, আমরা সেটাই চাচ্ছি। আচ্ছা, আমি একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করে রাখি এটার রেফারেন্সে, যদি আপনার নাহিদ রানা একান্ত না খেলতে পারেন, তাহলে তাসকিন আবার হচ্ছে শরীফুলেরও কিন্তু চোট চলছে, তো হ্যামস্ট্রিং এর এটা আশা করছি ম্যানেজ হয়ে যাবে। সেখানে থার্ড পেসার ইন কেস নাহিদ রানা নাই, হু উইল বি দ্য থার্ড পেসার? হাসান মাহমুদ শুড বি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.